আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আসিয়ান কাপ নিয়ে কি হবে আমরা সেটা নিয়ে আপাতত না চিন্তা করি, আমরা সাফের দিকে ফিক্স থাকি, যেখানে আমরা জানি যে সাফ কনফার্ম হচ্ছে, নভেম্বর উইন্ডোতেই হচ্ছে। এবং এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে যে নভেম্বরের যেই ইন্টারন্যাশনাল ফিফার উইন্ডোটা রয়েছে, সেই উইন্ডোর শুরুর আগেই কিন্তু সাফ শুরু হয়ে যাবে। উইন্ডোটা শুরু হওয়ার কথা 7-8 তারিখ থেকে নভেম্বরের, কিন্তু সাফ শুরু হয়ে যাচ্ছে 4 তারিখ থেকে। সো ওই জায়গা থেকে অ্যাটলিস্ট 3-4 দিন আগে থেকেই সাফ টুর্নামেন্টটা শুরু হয়ে যাচ্ছে। সো এই ধরনের কিছু সিচুয়েশনে কিছু পরিবর্তনের দরকার ছিল, কিছু নতুন নিয়ম অ্যাড করা দরকার ছিল, কিছু নতুনত্ব নিয়ে আসার দরকার ছিল, সব কিছুই হচ্ছে। এবং সেই বিষয়ে একটা আপডেট আমরা পেয়েছি, বেসিক্যালি এটা গতকালই আমরা পেয়েছিলাম আপডেটটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সাফের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন পুরুষোত্তম ক্যাটেল, তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি বেশ কিছু নতুনত্বের ব্যাপারে কথা বলেছেন। তিনি তো আসলে বাংলাদেশে থাকার কথা না, বা তিনি বাংলাদেশে এসেছেন, কেন এসেছেন সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে একটু ক্ল্যারিফাই করে ফেলা যেতে পারে। শেষবার তিনি এসেছিলেন যখন লোগো উন্মোচন হয়েছিল টেকনো সাফের সঙ্গে, এই পার্টনারশিপে তাদের এই টুর্নামেন্টের মূল স্পন্সর হিসেবে দাঁড়িয়েছে। সো ইটস টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ 2026, এবং সেখানে 7টা টিম সোফার পার্টিসিপেট করবে আমরা জানি, নেপাল যদি ইনক্লুডেড হয় সেই জায়গাটায়। যাই হোক, নতুনত্ব কি আছে এবারের সাফে? নতুনত্বের প্রথম যেটা, যে ব্যাপারটা নিয়ে স্পেকুলেশন ছিল যে এবার ভিএআর আসতে পারে সাউথ এশিয়ার যে কোনো টুর্নামেন্টে, প্রথমবারের মতো ভিএআর আসতে চলেছে। ইয়েস, ইট হ্যাজ বিন কনফার্ম, ভিএআর আসছে, এবং এই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং এর সিস্টেমটা প্রথমবারের মতো সাউথ এশিয়ান কোনো টুর্নামেন্টে বা সাফের কোনো টুর্নামেন্টে প্রথম প্রয়োগ করা হবে। এবং সেইটারই আসলে কারিগরি টেস্টিংয়ের জায়গাটা এনশিওর করার জন্য সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কেটেল তিনি এসেছেন ঢাকায়, এসেছেন বাংলাদেশে। এবং এই বিষয়টা আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে অলরেডি এক্সপেরিমেন্টেশনটা করা হচ্ছে, এটার ইঞ্জিনিয়ারিংটা কী হচ্ছে, কিভাবে কি করতে হবে না করতে হবে, টেকনোলজিক্যাল ইস্যুসগুলোকে সলভ করা, এবং ওই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি এই মুহূর্তে কাজ চলছে। এবং ভালো হয়েছে যে এত আগে শুরু হয়েছে, বিকজ আরও কিছু স্টেপস বোধহয় করা দরকার আছে। আমাদের স্টেডিয়ামের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই জায়গাটার মধ্যে কোনো ধরনের অ্যাডিশনাল কিছু প্রয়োজন কিনা ভিআরটাকে অ্যাক্টিভেট করার জন্য, সেই বিষয়গুলোও কিন্তু আসলে নেসেসারি। সো সেগুলো আন্ডারস্ট্যান্ড করা, লজিস্টিক্সের ব্যাপারটা বোঝা, এবং সেই সাথে টেকনোলজিটা কাজ কিভাবে করবে সেই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি প্রথম দফায় একটা এক্সপেরিমেন্টেশন চলছে। এবং ভিআরটা সাফের এই চ্যাম্পিয়নশিপটায় ডেফিনেটলি থাকবে, এটা আমরা বুঝতে পারছি। সো দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে সাফের এই টুর্নামেন্টের জন্য নতুন একটা ট্রফি ডিজাইন করা হয়েছে, সেই ব্যাপারটাও কনফার্ম করা হয়েছে, উইচ ইজ গুড। মানে হলো নতুন একটা ট্রফি। অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপের মতো বা কোপা আমেরিকার মতো বা ইউরোর মতো একই কনসিস্টেন্ট ট্রফি ডিজাইন, সেটা কিন্তু খুব রেয়ার আর কি। দেখা যায় যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে টুর্নামেন্টগুলোর ট্রফিগুলো এক এক সিজনে এক এক রকম ডিজাইনের হয়। সো দিন শেষে কনসিস্টেন্ট রাখতে পারলে ভালো হতো, বাট সেটা না। ইন এনি কেস নতুন একটা ট্রফি আসবে, সে ব্যাপারটা আমরা আপডেট পেলাম। আর আরেকটা ব্যাপার যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সাফের যেহেতু যে ব্যাপারটা বলছিলাম যে উইন্ডোটা নভেম্বরের 7 তারিখ থেকে শুরু হচ্ছে, বাট অ্যাকচুয়ালি 4 তারিখ থেকে সাফ শুরু হয়ে যাচ্ছে। সো প্রথম দিককার 2-3টা ম্যাচ হয়তো এমনও হতে পারে যে প্লেয়াররা বাইরের লিগগুলোতে খেলছেন, সেটা বেশ কয়েকটা টিমই আসলে এটার জন্য হয়তো সাফার করবে। ইন্ডিয়া কিছুটা সাফার করবে, পাকিস্তান সাফার করবে, শ্রীলঙ্কা, বাংলাদেশ তারাও সাফার করবে, কারণ তাদের বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন যারা আসলে বাইরের লিগে খেলছেন, ইউরোপিয়ান লিগে খেলছেন, বা আশপাশে এশিয়ার বিভিন্ন লিগে খেলছেন। সো আলটিমেটলি ফিফার ইন্টারন্যাশনাল উইন্ডোটার ওই সময়টুকুর মধ্যে ক্লাবগুলো কিন্তু প্লেয়ারদেরকে ন্যাশনাল টিমে খেলতে যাওয়ার জন্য ছাড়তে বাধ্য, কিন্তু তার আগে পিছে কিন্তু তারা বাধ্য নয়। সো ওই জায়গাটার মধ্যেই আসলে মূল প্রবলেমটা, এই ব্যাপারটাকে আইডেন্টিফাই করেছে সাফ, এবং তারা বুঝতে পারছে যে হ্যাঁ, অবভিয়াসলি টুর্নামেন্টটা একটু আগে শুরু করতে হচ্ছে ফর লজিস্টিক্যাল রিজনস, যেন সময় মতো টুর্নামেন্টটা শেষ করা যায়। কারণ নভেম্বরের উইন্ডোটা খুব বেশি বড় না, বাট সাফ টুর্নামেন্ট উইল বি হেল্ড, যেখানে সব মিলে 7টা টিম খেলবে, সো ওভারঅল অনেকগুলো ম্যাচ। সো এই বিষয়গুলোকে মাথায় রেখেই একটা নিয়ম করা হয়েছে। সাধারণত যে 23 জনের একটা সদস্য তৈরি করতে হয় বা 23 জনের একটা স্কোয়াড তৈরি করতে হয়, সেটাকে এক্সপ্যান্ড করার সুযোগ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে 28 জনের একটা স্কোয়াড করার স্কোপ দেয়া হচ্ছে এই জায়গায়, অর্থাৎ আরও 5জন প্লেয়ার এক্সট্রা এই স্কোয়াডের মধ্যে নাম রাখা যাবে। এবং ওই ব্যাপারটা কনসিডার করি যে হয়তো স্কোয়াডের মধ্যে 23 জনের মধ্যে আমি হামজা চৌধুরীকে রাখলাম, সমিতকে রাখলাম, জায়ান আহমেদকে রাখলাম, ফারহান আলী ওয়াহিদকে রাখলাম, জায়েন হাকিমকে রাখলাম, এই 5জনের কথা যদি মেনশন করি, ফাহমেদুল 6জনের কথা যদি মেনশন করি, এই 6জনই কিন্তু বাইরের দেশের লিগ খেলছেন। সো বাংলাদেশ যদি 23 জনের মধ্যে 6জনকেই ইনক্লুড করে তাদের স্কোয়াডে, 23 জনের স্কোয়াডে 6জন যদি ইনক্লুড করি যারা বাইরে খেলছেন, সেই ক্ষেত্রে 17 জন থাকবেন দেশি, আর বাকি 6জন সাপোজ ফরেন লিগের খেলা প্লেয়ার্স। ও এখানে আরেকজনকে অ্যাড করতে হবে,
তারিক কাজী, তাকেও অ্যাড করতে হবে। তিনি তো পারো এফসির হয়ে খেলছেন, সো সেই সময় যদি লিগ চলতে থাকে সেই সময়ও তাকে হয়তো প্রথম একটা দুটো ম্যাচ বাংলাদেশ নাও পেতে পারে। সো 7 জন প্লেয়ার ধরে নিচ্ছি যারা বাইরের লিগে খেলছেন। সো আলটিমেটলি 16 জন আপনি লোকাল প্লেয়ার পাচ্ছেন, আর বাকি 7 জন যারা বেসিক্যালি টিমের স্টার্টার্স বা টিমের স্টার্টিং 11-এ খেলা প্লেয়ার, এরকম 7 জন প্লেয়ারকে আপনি সাফের ওই টুর্নামেন্টের সময় পাবেন না শুরুর দিকে। সো শ্রীলঙ্কার ক্ষেত্রে ব্যাপারটা আরও অনেক হতো বেশি, কারণ তাদের বেশিরভাগই অরিজিন প্লেয়ার্স। পাকিস্তানের ক্ষেত্রেও এখন বেশ কয়েকজন অরিজিন প্লেয়ার্স আছে, ইন্ডিয়ার ক্ষেত্রেও আছে। সো ওভারঅল এই ব্যাপারগুলোকে মাথায় রেখেই সাফের এই সিদ্ধান্ত যে তারা বেসিক্যালি 28 জনের একটা স্কোয়াড করার সুযোগ করে দিচ্ছে, যেন সবাইকে ইনক্লুড করা যায়, ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার্সদের ইনক্লুড করা যায়। যারা হয়তো পরে জয়েন করবেন তাদেরকে ইনক্লুড যেন করা যায়, যারা আগে এসে পরে চলে যাবেন তাদেরকেও যেন ইনক্লুড করা যায়। সো এরকম করে পুলটাকে একটু বড় করার স্কোপ দেওয়া হয়েছে যেন সব দলই খানিকটা সুবিধা পায়। অবভিয়াসলি এই সুবিধাটা সবাই নিতে চাইবে, এবং সাফার হয়তো আমি বলবো তুলনামূলকভাবে শ্রীলঙ্কা হয়তো বেশি করতো, কারণ তাদের অনেক প্লেয়ার আসলে বাইরের লিগগুলোতে খেলছেন। সো এই প্লেয়ারদেরকে আসলে জোগাড় করে নিয়ে আসাটা তাদের জন্য একটা ডিফিকাল্ট কাজ হতো। এই নিয়মটা না করলে এমনও হতে পারতো বাংলাদেশ হয়তো গ্রুপ পর্বে একটা অ্যাডভান্টেজ পেত শ্রীলঙ্কার সাথে, বাট আমরা আসলে ওই অ্যাডভান্টেজটা চাই না। আমি চাই বাংলাদেশ শ্রীলঙ্কার সবচেয়ে স্ট্রংগেস্ট টিমটার সাথেই খেলে তাদেরকে হারাক, মানে তাহলেই না আসলে মানে আমরা যে একটা বেটার টিম সেটা বোঝানোর একটা স্কোপ থাকবে। ওয়াই উড বি প্লে উইকার অপোনেন্টস একটা ট্রফি জেতার জন্য? আমাদের তো আসলে সামর্থ্যের প্রমাণটা দিয়েই তারপরে চ্যাম্পিয়ন হতে হবে। যাই হোক, দিজ আর দ্য নিউ থিংস দ্যাট আর হ্যাপেনিং। স্কোয়াড এনহ্যান্সমেন্ট বা নাম্বার অফ প্লেয়ার্স বাড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে, নতুন একটা ট্রফি আসছে, এবং VAR প্রথমবারের মতো সাফ টুর্নামেন্টে আসছে। এবং ভিডিওটা শেষ করার আগে আরও একটা নিউজ, সেটা হচ্ছে ফিফার আন্ডারেই সাফের এই টুর্নামেন্টটাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছে, এবার না পরের বার থেকে হয়তো। সো ফিফার সঙ্গে নাকি এই বিষয়টা আলোচনা হচ্ছে, কারণ আসিয়ান তাদের যে আসিয়ান কাপটা আছে সেটা কিন্তু ফিফার আন্ডারে নিয়ে যেতে পেরেছে। সো সাফ এই ব্যাপারটা করতে পারলে কিন্তু ব্যাপারটা খারাপ হয় না। সো এই বিষয়গুলোও দেখা হচ্ছে, কথা হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত এটার ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত আসবে, বাট দ্যাট ইজ ফর লেটার। আপাতত মুহূর্তে এই হচ্ছে খবর। সাফ নিয়ে আমরা যদি এক্সাইটেড থাকতে চাই, দিজ আর দ্য নিউ থিংস দ্যাট উই নিড টু নো। এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে আসলে এই ইনক্লুশনগুলো কতটুকু এক্সাইটমেন্ট নিয়ে আসবে, কতটুকু বেটার করবে টুর্নামেন্টের কোয়ালিটিটা, এবং এরই সাথে 28 জন মেম্বার দিয়ে যে স্কোয়াড তৈরি করার যে ব্যাপারটা, সেটা বাংলাদেশকে কতটুকু অ্যাডভান্টেজ দেবে বা অন্য টিমগুলোকে কত বেশি অ্যাডভান্টেজ দেবে, নাকি নর্মাল সিচুয়েশন থাকলেই বোধহয় বাংলাদেশের সুবিধা বেশি হতো? কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।